ঠিক আছে তো। ওকে, ফাইন। আচ্ছা, যাই হোক। যেই স্লাইড আসলে শুরু করা হয়েছিল এটা অন্য ল্যাপটপে এখন আসে নাই। তো আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই। সো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ক্লাইমেট চেঞ্জের অন্যতম একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য গ্রাজুয়াল অ্যান্ড কন্টিনিউয়াস ইনক্রিজ ইন দ্য অ্যাভারেজ সারফেস টেম্পারেচার অফ দ্য আর্থ। অর্থাৎ আমাদের আর্থ সারফেসে যেই টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে বিভিন্ন কারণে। যেটা হচ্ছে কি কি কারণ থাকতে পারে গ্লোবাল ওয়ার্মিং এর, সেটা হচ্ছে caused by increase in the concentration of greenhouse gases। বিভিন্ন ধরনের যে গ্রিন হাউস গ্যাসেস সেইগুলোর যে কনসেন্ট্রেশন এবং তাদের যে তাপ ধারণ ক্ষমতা বেড়ে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, সেটা হচ্ছে অন্যতম একটা ইনগ্রেডিয়েন্ট। সো এই যে গ্যাসেস গুলো বৃদ্ধি পায় এর মূলত পিছনে কি কি কাজ করে, যেমন রয়েছে ফসিল ফিউল বার্নিং। সেটা হচ্ছে যখন আমরা কোল ইউজ করি অথবা হচ্ছে অয়েল এবং ন্যাচারাল গ্যাস, সেটা সেটা যখন বার্ন করা হয় সেখান থেকে নানান ধরনের আহ বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হয়। মেইনলি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং আরেকটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এর গ্লোবাল ওয়ার্মিং এর অন্যতম একটা কারণ হচ্ছে ডিফরেস্টেশন। আমরা দেখতে পাচ্ছি যে এক্সটেন্সিভ ডিফরেস্টেশন পুরো বিশ্বব্যাপী হচ্ছে, যার ফলে আমাদের যে কার্বন সাইকেল ছিল, অর্থাৎ হিউম্যান বিইং যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং এট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে গাছ বা ট্রি সেটা হচ্ছে অ্যাবজর্ভ করে এবং তারা হচ্ছে অক্সিজেন প্রদান করে। এই যে কার্বন সাইকেলটা কন্টিনিউয়াস ঘটতেছে। সো যখন আমরা অনেক বেশি ডিফরেস্টেশন করে ফেলি, অর্থাৎ অনেক বেশি গাছ কেটে ফেলি, তখন দেখা যায় যে এই কার্বন সাইকেল বাধাগ্রস্ত হয় এবং আমাদের আর্থ সারফেসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে থাকে, হুইচ ইজ রেজাল্টিং দ্য গ্লোবাল ওয়ার্মিং এজ ওয়েল। সো এর আরো কতগুলো ইম্প্যাক্ট রয়েছে, হুইচ ইজ সাম অফ দেম আর ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড সাম অফ দেম আর এক্সট্রিম ক্লাইমেট চেঞ্জ। সো ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে রয়েছে, যেমন রয়েছে ফ্লাডস রয়েছে, বন্যা, এরপরে রয়েছে ড্রট অর্থাৎ খরা হতে পারে, স্টর্ম। আমরা নানান ধরনের এখন বর্তমানে ফ্রিকুয়েন্টলি যেই ধরনের বন্যা খরা দেখা যাচ্ছে, এমনটা খুব মানে আগের সময় আসলে কমই দেখা যাচ্ছে। এক্সট্রিম ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হিট ওয়েভস। আমরা যেটা ঢাকাতে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে হিট ওয়েভস এর পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেখানে আপনার যদি তাপমাত্রা আমাদের থাকতেছে 36 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল লাইক টেম্পারেচার দেখাচ্ছে 46 or 47। সো দেখা যাচ্ছে 10 ডিগ্রি যে পার্থক্য, সেইটাও মূলত একটা হিউম্যান যে ইন্টারভেনশন এবং গ্লোবাল ওয়ার্মিং এর যে একটা সার্বিক মাইক্রো ক্লাইমেটিক রিজিয়নের ভিতরে যে একটা ইম্প্যাক্ট, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং হিট ওয়েভস হচ্ছে অন্যতম একটা বেস্ট এক্সাম্পল ফর দ্যাট। এরপর হচ্ছে সি লেভেল রাইজ। এটাও গ্লোবাল ওয়ার্মিং এর একটা অন্যতম কারণ। সো সি লেভেল রাইজ মূলত কিভাবে ঘটে, আমরা দেখতে পাচ্ছি আইস ক্যাপস মেল্টিং। সো সব জায়গায় দেখা যাচ্ছে যে বিশেষ করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে সি লেভেল রাইজ নিয়ে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে আমরা মনে করি যে একটা বালতির মধ্যে পানি রাখলে আমরা যদি ওখানে আরো 1 লিটার পানি ঢেলে দিই, মনে হয় সব জায়গায় সমভাবে আসলে পানিটা যাবে। কিন্তু সি লেভেল রাইজ একটু ভিন্নভাবে কাজ করে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সি লেভেলের পরিমাণ কিন্তু সেম না, এটা ডিফারেন্ট হয়। এটা ন্যাচারাল অনেকগুলো ফাংশনের কারণে, তারপরে সূর্যের অবস্থান, তারপরে হচ্ছে চাঁদের অবস্থান ইত্যাদি নানান কারণে ঠিক একইভাবে সব জায়গায় পানির পরিমাণ বাড়ে না। যেমন আমরা যদি বিবেচনা করি সিলেটের, আমরা জানি যে আমাদের আহ দক্ষিণাঞ্চল অনেক বড় থ্রেটের মধ্যে রয়েছে যে এর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কিন্তু এর বিপরীত দিকও আছে, যেমন চট্টগ্রাম অঞ্চল, সেই অঞ্চল কিন্তু সি লেভেলের নিচে যাওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ হচ্ছে ওইখানের যে টেকটনিক প্লেট সেইটা আরো আপলিফটিং হচ্ছে, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। তো সো সি লেভেল রাইজ মূলত সেইখানকার বিভিন্ন ধরনের প্লেটের উপর নির্ভর করে, অর্থাৎ ওইখানের যে ভূপৃষ্ঠ সেটা কি আপলিফট হচ্ছে, অর্থাৎ আমাদের যে টেকটনিক প্লেট আছে, অর্থাৎ ভূপৃষ্ঠের যে বিভিন্ন ধরনের প্লেট, আমরা জানি যে 7টা সবচেয়ে বড় বড় প্লেট এবং ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো প্লেট আছে। তো সেইটার উপর নির্ভর করেই মূলত সি লেভেল রাইজ হয়, কিন্তু ওভারঅল যদি বলি সেক্ষেত্রে হচ্ছে সি লেভেল পৃথিবীতে রাইজ হচ্ছে।
সো সোশ্যাল এবং ইকোনমিক ইম্প্যাক্ট কি ঘটতেছে মূলত এর মাধ্যমে? ইকোনমিক লসেস এর মধ্যে রয়েছে এগ্রিকালচার এবং ট্যুরিজম এন্ড আদার সেক্টরস। সো আমরা যদি রিসেন্টলি দেখি যে দক্ষিণাঞ্চলের যেই একটা স্টর্ম হলো, সেটার নাম কি? রোমেল। সো রোমেলের কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে আমাদের যে ন্যাচারাল যে এগ্রিকালচারাল প্রোডাকশন ছিল, সেই এগ্রিকালচারাল প্রোডাকশন কিন্তু মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় ডুবে গেছে বন্যার ফলে। সো এইটা একটা বড় ধরনের ইকোনমিক লস আমাদের জন্য। পাবলিক হেলথ, অনেক ধরনের পাবলিক হেলথ বা যেগুলো হচ্ছে ট্রান্সমিটেড ডিজিজ, এটাও বিভিন্ন ধরনের ফ্লাড এর কারণে হতে পারে। তো আমরা যদি এটা ওভারকাম করতে চাই গ্লোবাল ওয়ার্মিং, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চুক্তি আছে, প্যারিস এগ্রিমেন্ট, তারপরে কপ চুক্তি, যেগুলো হচ্ছে আহ এগুলো ইন্টারন্যাশনাল লেভেলে হতে পারে। আর একটা হচ্ছে অর্থাৎ কার্বন ইমিশনের জন্য যে চুক্তিগুলো বর্তমানে হচ্ছে। এরপরে রয়েছে গভর্নমেন্ট এন্ড প্রাইভেট ইনিশিয়েটিভ, নানান ধরনের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, এছাড়াও বিভিন্ন ধরনের এনজিওস আছে। এরপরে রয়েছে ইন্ডিভিজুয়াল অ্যাকশন, আমরা ইন্ডিভিজুয়ালি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি করতে পারি। একটা হচ্ছে সেভিং এনার্জি, অর্থাৎ আমরা যে নানান ধরনের এনার্জি বা শক্তি ব্যবহার করি, সেটা ইলেকট্রিসিটি হতে পারে, সেটা ন্যাচারাল বিভিন্ন ধরনের রিসোর্স হতে পারে, সেইটা যদি আমরা, দেখা যাচ্ছে আমাদের পানি যতটুকু দরকার ওর বেশি ইউজ না করা। অ্যাট দ্য সেম টাইম আমাদের হয়তো বা ইলেকট্রিসিটি ফ্যান চালানোর দরকার নেই, আমরা ওই সময় ফ্যান চালাচ্ছি। সো এই জিনিসগুলো যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য একটা বড় ভালোর দিকে যাবে, বা আমরা কিছুটা হলেও মিনিমাইজ করতে পারবো গ্লোবাল ওয়ার্মিং। এরপর হচ্ছে সাস্টেনেবল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা, যেমন এখন বর্তমানে ইলেকট্রিক কারের ব্যবহার অনেক বেড়েছে, রিসাইক্লিং করা, যেটা হচ্ছে আমরা একই জিনিস, যেমন আমরা প্লাস্টিক ইউজ না করে, আমরা যদি, দেখা যাচ্ছে যে একটা গ্লাস ইউজ করে পানি খেয়ে, আর আপনি যদি বোতলে বারবার পানি খান, ওই বোতলটা বারবার প্লাস্টিক হচ্ছে। এছাড়া যদি আপনি শুধুমাত্র গ্লাসে পানি খান, তখন দেখা যাচ্ছে যে আপনি ওইটাকে বারবার ইউজ করতে পারতেছেন। সো এরকম নানান ধরনের রিসাইক্লিং জিনিসপত্র নিয়ে আসা, অথবা আমরা যেই জিনিসগুলো ইউজ করে ফেলে দিই সেগুলোকে কিভাবে রিসাইকেল করা যায় সেটা নিয়ে ভাবা দরকার। এছাড়া আমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা দরকার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। সো ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে একদমই দুই ভাই, মানে দুই ভাই বললেও ভুল হবে, আসলে পুরোপুরি একীভূত। So what is really climate change? Climate change is when the Earth's usual climate start to change. So climate change, এটা ন্যাচারাল অনেক বড় কারণ আছে। আমরা জানি যে আইস এজ এক সময় ছিল, এরপরে আবার পৃথিবী উত্তপ্ত হয়। সুতরাং এইটা মোস্টলি ঘটে, আমরা যদিও হিউম্যান ফ্যাক্টরকে অনেক বেশি দোষ দিই, কিন্তু এর ওয়ান অফ দ্য গ্রেট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যে ন্যাচারাল যে ফাংশন, এটাই মূলত অনেক বড় একটা রিজন। So it's like the earth is getting a little warmer. It happens because sometimes something called the greenhouse effect. So আমরা গ্রিনহাউস ইফেক্টের কথা অনেক শুনি, মূলত গ্রিনহাউস ইফেক্টটা কি? সো আমরা যদি কল্পনা করি যে গ্রিন হাউস নামে একটা ঘর আছে, অনেকে আমরা জানতে পারি, নাও জানা থাকতে পারে, সেটা হচ্ছে শীত প্রধান দেশে যখন তারা, দেখা যাচ্ছে যে শাকসবজি উৎপাদন করবে অথবা একটা গাছ লাগাবে, তখন দেখা যাচ্ছে যে শীতের যে তীব্রতার কারণে, অর্থাৎ -ডিগ্রি সেলসিয়াস, সো তাদের ওইখানে উৎপাদন করা আসলে সম্ভব হয় না। তখন তারা নতুন একটা ইনোভেশন নিয়ে আসলো, সেটা হচ্ছে গ্লাসের একটা ঘর নির্মাণ করা, যার ফলে যেই আলোটা ওখানে প্রবেশ করবে সোলার রেডিয়েশনের মাধ্যমে, অর্থাৎ সূর্যের আলো, সো সেই আলোটা ওইখানে ট্রাপড হয়ে যাবে, অর্থাৎ বের হবে না। আহ, পরে হচ্ছে ওই যে ওয়ার্ম যে আবহাওয়া থাকবে, সেই আবহাওয়ায় নির্দিষ্ট পরিমাণের শাকসবজি বা অন্যান্য প্লান্টস হচ্ছে লাগানো যাবে। এইটাই মূলত ছিল গ্রিন হাউস। এখন তাহলে গ্রিন হাউস ইফেক্টটা মূলত কি? সো গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, ইন দ্য সেম ওয়ে, আমাদের পৃথিবী একটা গ্রিন হাউস। এখানে হচ্ছে the earth has a natural blanket of gases like carbon dioxide and methane. সরি, ডিসকানেক্ট হয়ে কখন গেছিল? মাত্রই ডিসকানেক্ট হয়েছে। ও, সো একইভাবে আমাদের হচ্ছে, যেটা বলতেছিলাম যে
আমাদের পৃথিবীতে আমাদের যেমন লিথোস্ফিয়ার রয়েছে তেমন ভাবে অ্যাটমসফিয়ার রয়েছে। অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের যে অনেকগুলো গ্যাসিয়াস স্তর রয়েছে পৃথিবী। সো এইটা হচ্ছে একটা চাদরের মতো কাজ করে। যখন পৃথিবীতে আমাদের সূর্যের আলো পড়ে তখন দেখা যায় যে এখানে নানান ধরনের গ্যাসিয়াস পদার্থ, ডাস্ট, তারপরে হচ্ছে অন্যান্য ইনগ্রেডিয়েন্টের কারণে ওই যে তাপটা থাকে ওইটা নির্দিষ্ট সময় ধরে থাকে এবং ওইটা পরিপূর্ণভাবে 100% আবার ফিরে যেতে পারে না। তো যার ফলে এইখানে আমাদের জীবন ধারণের জন্য যে একটা তাপ দরকার সেইটা আমরা পাচ্ছি, সেইটাই মূলত গ্রিন হাউস। কিন্তু ইফেক্টটা কি? সো গ্রিন হাউস একটা জিনিস, যেমন আমরা যদি বলি ইটিং ইফেক্ট, অর্থাৎ আমরা খাওয়া হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আপনি বেশি খেয়ে ফেলবেন, অর্থাৎ আপনি খেতে খেতে আপনার অবস্থা খারাপ, আপনি যত বেশি খাবেন তত এর কিন্তু মারাত্মক সিভিয়ার ইফেক্ট হবে, অর্থাৎ এর বিপরীত প্রতিক্রিয়া শুরু হবে। ঠিক একই জিনিস ঘটতেছে। আমাদের যে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা ছিল, যখন আমরা এটাকে নানানভাবে এক্সপ্লয়টেশন করার মাধ্যমে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার ইউজ করা এবং নিউক্লিয়ার নিউক্লিয়ার এক্সপ্লয়টেশন ইজ অলসো অ্যানাদার কজেস। সো এই ধরনের জিনিসপত্রের কারণে আমাদের দেখা যাচ্ছে যতটুকু আমাদের ওয়ার্ম হওয়া দরকার এর চেয়ে ওয়ার্ম বেশি হয়ে যাচ্ছে। সো এর ফলে যেই আমাদের প্রতিক্রিয়া ঘটছে সেইটাই মূলত হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। সো যখন আমাদের, যেটা আগে বলতেছিলাম, যখন আমাদের পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠে তখন স্বাভাবিকভাবেই আইস মেল্টিং শুরু হয়। তারপরে নানান ধরনের আনইউজুয়াল ওয়েদার প্যাটার্ন আমরা দেখতে পারি। যখন এখন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে যেই সময় আমাদের মূলত বৃষ্টি থাকা দরকার সেই সময় আমরা দেখতেছি বৃষ্টি নাই। যে সময় শীতের যেই মাস ছিল সেই সময় দেখা যাচ্ছে যে স্টিল আমাদের গরম থাকতেছে। সো এই ধরনের নানান ধরনের বিভিন্ন ওয়েদার প্যাটার্ন দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে পুরোপুরি আমাদের নর্মাল যে ওয়েদার প্যাটার্ন থাকার কথা সেটার বিপরীত। এরপর রয়েছে হিউম্যান এন্ড অ্যানিমাল মাইগ্রেশন। গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের ফলে একটা অন্যতম বড় জিনিস ঘটে, সেটা হচ্ছে হিউম্যান এবং অ্যানিমালের মাইগ্রেশন। অর্থাৎ এক সময়কার তাদের যেখানে বাসস্থান সুইটেবল ছিল তখন সেইটা আর সুইটেবল থাকতেছে না। দে হ্যাভ টু মাইগ্রেট সামওয়্যার এলস টু সার্ভাইভ। সো ঠিক একইভাবে আমাদের একটা অন্যতম হয়তো কি পয়েন্টস আছে এখানে, সেটা হচ্ছে ক্লাইমেট রেফিউজি। সো ক্লাইমেট রেফিউজি হচ্ছে যখন একটা নির্দিষ্ট, যেমন নদী ভাঙন আছে দক্ষিণাঞ্চলে, বা নদী পাড়ের মানুষজন যখন তাদের ডিসপ্লেসড হয় তাদের ওই অঞ্চল থেকে, যখন তারা দেখা যাচ্ছে যে তাদের নদী ভাঙনে তাদের ঘর বাড়ি চলে যায়, তখন তারা মাইগ্রেশন করে, অনেক সময় দেখা যায় ঢাকাতে চলে আসে। তো ঢাকাতে যারা চলে আসে এরাই মূলত হচ্ছে কিন্তু ক্লাইমেট রেফিউজি। রেফিউজি শুধুমাত্র রোহিঙ্গা যারা আসছে পারসিকিউশন হয়ে মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার, সেইটাই মূলত একমাত্র রেফিউজি না। এছাড়া আমাদের এরকম ক্লাইমেট রেফিউজি রয়েছে যারা বিভিন্ন ভালনারাবিলিটির কারণে তাদের ক্লাইমেটের তারা মুভ করতে বাধ্য হয়েছে। So what can we do to make it better? So one of the basic thing, আমরা জানি যে 3R ইউজ করা: রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল। সো আমাদের যত লেস স্টাফ আমরা ইউজ করব ততটাই আমাদের পৃথিবীর জন্য সেটা ভালো। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত হয়তো বা নিজের প্রয়োজন নাই, এরপরেও আমাদের প্রতিনিয়ত বিভিন্ন জিনিস কেনা, বিভিন্ন জিনিস পড়া বা শো অফ অন্যকে দেখানোর জন্য হোক, যেটাই হোক, তো এই ধরনের যে আমাদের এক্সেসিভ ইউজ আছে সেইগুলোকে আমাদের মূলত কমানো দরকার। সো রিসাইকেল ইজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্ট। এরপরে রয়েছে ন্যাচারাল যেই গ্যাস অথবা ন্যাচারাল হচ্ছে আমাদের যে শক্তি উৎপাদন ক্ষমতা সেইগুলোকে ইউজ করা যায়। এছাড়া রয়েছে আমরা অনেক পরিমাণে গাছ লাগাতে পারি, হুইচ ইজ এফরেস্টেশন এন্ড রিফরেস্টেশন। সো দ্যার ইজ ডিফারেন্স বিটুইন লাইক এফরেস্টেশন or রিফরেস্টেশন, দুইটাই হচ্ছে। আচ্ছা, কেউ যদি রিপ্লাই দিতেন, আমাকে কেউ শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। So there is a difference between afforestation and reforestation. Afforestation হচ্ছে
যখন আপনি একটা পার্টিকুলার এরিয়া যেখানে কখনোই আহ কি বলে ফরেস্টি বা হচ্ছে বৃক্ষরোপণ ছিল না, বা একটা কাইন্ড অফ ডেজার্ট এরিয়া, অথবা হচ্ছে যেখানে পুরোপুরি ভ্যাকান্ট ছিল, একদমই খালি ছিল, কখনোই সেখানে গাছ লাগানো হয় নাই। তো সেইখানে যখন আপনি প্রচুর পরিমাণে গাছ লাগাবেন সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন। রিফরেস্টেশন হচ্ছে যখন একটা এলাকাকে নানান হিউম্যান ইন্টারভেনশনের কারণে আপনি ওই এলাকা পরিপূর্ণভাবে গাছ কেটে ফেলছে, যে সেটা যে কোনো কারণেই হোক, ওইটাকে পুনরায় পুনরুজ্জীবিত করা, পুনরায় ওইখানে গাছ লাগানো হচ্ছে রিফরেস্টেশন। সো আমরা যদি এই দুইটা করতে পারি আহ দুইটা এরিয়াতে, সো এটা আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য একটা বিগেস্ট ইম্প্যাক্ট ফেলবে আশা করা যায়। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় কিছু? হ্যাঁ, বোঝা যায়। সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, আপনাদের কি গ্লোবাল ওয়ার্মিং এ কোনো কোশ্চেন আছে কিনা, শুধুমাত্র এই পার্টে? অথবা যদি কোশ্চেন না থাকে আমি পরের পার্টে চলে যাব। আচ্ছা, সমস্যা নাই। আপনারা হয়তোবা শেষেও কোশ্চেন করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা একটু এখন বায়োডাইভার্সিটিতে আবার ফিরে আসি। সো বায়োডাইভার্সিটি হচ্ছে, মাঝে মাঝে আপনারা রেসপন্স করবেন, তাহলে হবে কি যে মনে হবে যে আপনারা শুনতেছেন, অথবা আমার কথা ওই পাশে যাচ্ছে আর কি। সো বায়োডাইভার্সিটি হচ্ছে আহ বাংলাতে বলে হচ্ছে জীববৈচিত্র্য, যেখানে ভ্যারাইটি অফ লাইফ থাকে ইন এ পার্টিকুলার হ্যাবিটেট। অর্থাৎ একটা জায়গায় যখন অনেক ধরনের স্পেসিস থাকে, অর্থাৎ প্রাণীকুল থাকে, আহ, তখন সেইটাকে মূলত বায়োডাইভার্সিটি বলা যায়। যেখানে হচ্ছে ইনক্লুডস নাম্বার অফ ডিফারেন্ট স্পেসিস, জেনেটিক ভেরিয়েশন উইদিন স্পেসিস অ্যান্ড দ্য ভ্যারাইটি অফ ইকোসিস্টেম। লাইক আমরা যদি একটা ফরেস্টের কথা চিন্তা করি, যেখানে হচ্ছে নানান ধরনের প্রাণী আছে, যেমন হরিণ আছে, তারপরে হচ্ছে আপনার বাঘ আছে, তারপরে ছোট ছোট মাইক্রো অর্গানিজমস আছে, গাছ আছে। সো এই সবগুলো বায়োস্ফিয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে যদি উইদিন, যখন একটা ভ্যারাইটি থাকে, অর্থাৎ এখানের পরিমাণ, তাদের যে পরিমাণ, এইটাই মূলত হচ্ছে বায়োডাইভার্সিটি, বিভিন্ন ধরনের তাদের যে জীববৈচিত্র্য। সো এখন দেখা যাচ্ছে এটার মূল ফোকাস কি? এটার মূল ফোকাস হচ্ছে রিচনেস অ্যান্ড ভ্যারাইটি অফ লাইফ ফর্মস। অর্থাৎ একটা পার্টিকুলার এরিয়াতে যখন হরিণ থাকে, সো হরিণের পরিমাণ যদি অনেক বেশি থাকে এবং তাদের বিভিন্ন প্রকারের জাত থাকে, অর্থাৎ নট এ সিঙ্গেল পার্টিকুলার জেনেটিক ওরিয়েন্টেড হরিণ, অর্থাৎ যদি পার্টিকুলার একটা জেনেটিক না থাকে, ওখানে অনেক ধরনের জাত থাকে। যেমন যদি ওখানে বাঘ থাকে, বিভিন্ন ধরনের বাঘ থাকে, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে অন্য অন্য জাতেরও যদি বাঘ থাকে। সো আমরা যত বেশি ডাইভার্সিটি থাকবে এবং ওর পরিমাণ যত বেশি হবে, তত বুঝবো যে ওই বায়োডাইভার্সিটিটা অনেক বেশি রিচ। এবং এই বায়োডাইভার্সিটিটা মাইক্রো অর্গানিজম থেকে লার্জেস্ট ম্যামলস পর্যন্ত হতে পারে। So the best example, I have said it once again, that Amazon rainforest. So Amazon rainforest has high biodiversity with millions of different species. Coral reefs also have high biodiversity, housing numerous species, fish, corals, and invertebrates. অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী এবং মাছ এবং হচ্ছে কোরালের যে বাসস্থান হচ্ছে আমাদের যে শৈবাল থাকে, অর্থাৎ আহ এটা মূলত সিশোরে দেখা যায়। অর্থাৎ যেখানে হচ্ছে সিশোর, কক্সেস বাজার, অথবা হচ্ছে আমরা যেই উম, আহ, অর্থাৎ সমুদ্রের যে পাশ থাকে, সেইখানে মূলত কোরাল জন্ম নেয়। সেইখানে নানান ধরনের যে আহ, কোরালের শৈবালে অনেক ধরনের যে মাছের বাসস্থান এবং নানান ধরনের অমেরুদণ্ডের প্রাণীর যে বাসস্থান হয়, সেইটাকে একটা মূলত বায়োডাইভার্সিটি কল্পনা করা যায়। এছাড়া অ্যামাজন রেইন ফরেস্টও পুরোটা একটা বায়োডাইভার্সিটি কল্পনা করা যায়, যে এটার মধ্যে কি ধরনের নানান ধরনের বিভিন্ন ধরনের স্পেসিস রয়েছে।
এরপরে আসে ইকোলজি। ইকোলজিটা মূলত হচ্ছে স্যার আমাদের স্লাইড সম্ভবত চেঞ্জ হচ্ছে না। স্লাইড চেঞ্জ হচ্ছে না। স্যার গ্লোবাল ওয়ার্মিং ও সরি, সো এটা গ্লোবাল ওয়ার্মিং এ ছিল এতক্ষণ সম্ভব। আচ্ছা, সো ইকোলজি হচ্ছে, ইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইন্টারাকশনস অ্যামং অর্গানিজমস এন্ড দেয়ার এনভায়রনমেন্ট। বায়োডাইভার্সিটি মনে রাখতে হবে, এখানে অনেকে গুলিয়ে ফেলে যে বায়োডাইভার্সিটি আমরা ইকোলজির মধ্যে পার্থক্য করতে বুঝি না। বায়োডাইভার্সিটি হচ্ছে পরিমাণ, এবং ওর মধ্যে কি পরিমাণে ডাইভার্সিটি আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের লিভিং অর্গানিজমস আছে। আর ইকোলজি হচ্ছে সেই লিভিং অর্গানিজম এবং তাদের যে সারাউন্ডিংস এনভায়রনমেন্ট, তার সাথে যে ইন্টারাকশনটা হয়, সেইটাই মূলত হচ্ছে ইকোলজি। আচ্ছা, এখন তো মনে হয় স্লাইড দেখা যায় না? জি স্যার, দেখা যায়। ওকে, সো যেটা হচ্ছে ইকোলজির পার্ট, এখানে যেটা স্টাডি করা হয় যে হাউ বিস পলিনেট ফ্লাওয়ার্স, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়াতে মৌমাছি রয়েছে এবং সেইটা কিভাবে ফুলে পরাগায়ন ঘটায়, অর্থাৎ এইখানে মৌমাছি এবং যে তার সারাউন্ডিংস এনভায়রনমেন্টে সে কিভাবে রিয়াকশন করতেছে, অর্থাৎ তাদের যে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন, এইটাই মূলত হচ্ছে ইকোলজি নির্দেশ করে। এবং একটা এরিয়াতে যদি বাঘ থাকে এবং হরিণ থাকে, তাদের উম, পরিমাণ নির্দেশ করে যে তাদের আসলে ইন্টারাকশনটা কেমন হচ্ছে। So, এটাই মূলত ইকোলজির পার্ট। এরপরে আমরা চলে আসি ইকোসিস্টেম। আচ্ছা, আমরা ইকোসিস্টেমের বাংলাকেও বলতে পারি এখানে ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র। হ্যাঁ, বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র। সো ইকোসিস্টেমটা হচ্ছে, দ্য ইকোসিস্টেম ইজ এ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ ইকোলজি, অর্থাৎ ইকোলজি। আচ্ছা, জাহিদ ভাই, এই আপনার এই যে এটাও কিন্তু শুধু প্রথম যেটা কভার পেজ সেখানেই রয়ে গেছে, ওই যে এনাবল এডিটিং দিয়ে আমার মনে হয় আপনার এটাও সরতেছে না আর কি। এটা একটু খেয়াল। আচ্ছা, এখন কি ঠিক আছে কিনা বা এখন সরতেছে কিনা স্লাইড? জি, স্যার সরতেছে। এখন তো সরতেছে। আচ্ছা, আর আমি তোমাদের বিষয়ে একটু অবাক হই, তোমরা দেখতেছো বিষয়গুলা, তোমরা তোমরা একটু স্যারকে বললেই তো হয়তো। আহ আমি এইখানে আসলে আমি চেঞ্জ করতেছিলাম, কিন্তু ওইখানে একটু ডিস্টরশন হয়ে গেছে। আচ্ছা, সো দ্য ইকোসিস্টেম ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ ইকোলজি, অর্থাৎ ইকোলজিরই একটা পার্ট হচ্ছে ইকোসিস্টেম। অর্থাৎ ইকোলজি হচ্ছে বৃহৎ পরিসরে। তো ইকোসিস্টেম হচ্ছে একটা সিঙ্গুলার পার্টিকুলার, অর্থাৎ আমরা যখন জুম ইন করি একটা পার্টিকুলার জায়গা, যেমন একটা পুকুরে দেখা যায় যে কি ঘটে, যে পুকুরে এখানে মাইক্রো অর্গানিজমস আছে, সেইখানে ফাইটোপ্লাঙ্কটন থাকে ছোট ছোট। সেই ফাইটোপ্লাঙ্কটন প্লাঙ্কটন হয়তোবা অন্য কোনো, আচ্ছা আমি হয়তোবা ওইটা আছে এখানে স্লাইডে। সো ইকোসিস্টেম যখনই পড়ানো হয়, তার অন্যতম একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফুড চেইন। আচ্ছা, ফুড চেইনের স্লাইড কি দেখা যায়? জি স্যার, জি, দেখা যাচ্ছে। দেখা যায়। ওকে, সো ফুড চেইন সম্পর্কে আমরা কি আগে জানি? কেউ যদি জানি একটু বলি আর কি। হ্যাঁ, ফুড চেইন সম্পর্কে ধারণা ছিল যে একদম আহ নিম্ন স্তরের প্রাণীদের তার থেকে উচ্চ স্তরের প্রাণীরা হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে। আর তারপর তৃতীয় স্তর, মানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর যায়। আর একদম মানে ছোট যেগুলো ছিল, ওরা হচ্ছে অনেক সময় উদ্ভিদের উপর ডিপেন্ড করে। তো এইভাবে হচ্ছে একটা সাইকেল চলে। ওকে, থ্যাংকস এ লট। সো দ্য ফুড চেইন ইজ বেসিক্যালি ডিউরিং দ্য বায়োলজিক্যাল প্রসেস। আমাদের একটা এরিয়াতে, অর্থাৎ বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম, যখন আমরা একটা নির্দিষ্ট এরিয়া দেখতে পাই, তখন দেখা যায় যে সোলার রেডিয়েশনের মাধ্যমে আমরা প্রথমে যেই আলো পাই,
এর মাধ্যমে দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের উদ্ভিদ সেটা গ্রহণ করে। ঠিক একইভাবে তখন দেখা যায় যে আমাদের অনেকগুলো স্টেপ থাকে এখানে, যে গ্রাস ওভার ইট দ্য গ্রাস। এটা একটা কমন সিনারি, আমরা ছোটবেলা থেকে হয়তো বা দেখে আসছি যে ফড়িং ঘাস খায় অথবা ঘাস থেকে ইনগ্রেডিয়েন্ট নেয় তার খাবারের। এরপরে হচ্ছে দেখা যায় যে ফড়িং আবার খেয়ে ফেলছে, মানে ইঁদুর খেয়ে ফেলছে ফড়িংকে, তারপরে ইঁদুরকে আবার সাপ খেয়ে ফেলছে। তো এরকম একটা লিনিয়ার প্যাটার্ন চলে, অর্থাৎ এটা একটা সিঙ্গুলার চেইন। সো যখন এই সিঙ্গুলার চেইনের মধ্যে জিনিসটা ঘটে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এর আহ পরেরটা কি আসলে, অর্থাৎ এটা একটা সিঙ্গুলার লিনিয়ার প্যাটার্নে চলে একই রাস্তায়, এখানে কোনো দুইটা রাস্তা নেই। সো এইটা হচ্ছে মূলত ফুড চেইন। এবং ফুড ওয়েব হচ্ছে যে এ ফুড ওয়েব কনসিস্ট অফ অল ফুড চেইন ইন এ সিঙ্গেল ইকোসিস্টেম। অর্থাৎ একটা ইকোসিস্টেমের মধ্যে যখন প্রত্যেকটা স্তরে, অর্থাৎ একজন বলতেছিলেন যে কিভাবে আসলে জিনিসটা করতে, খুব সুন্দরভাবে বলছেন। তো যখন দেখা যায় যে ওই যে আহ, আমাদের গ্রাস ওভার আছে এখানে, সেইটাকে শুধু ইঁদুর খাচ্ছে, তো তখন এটা হচ্ছে, এবং ইঁদুরকে শুধুমাত্র এখানে সাপই খাচ্ছে, এটা তখন শুধুমাত্র একটা ফুড চেইন হয়। কিন্তু যখন যখন দেখা যায় যে একটা স্তরকে অনেকজন উপভোগ করছে, অর্থাৎ এখানে ইঁদুর এইখান থেকে সাহায্য নিচ্ছে, আমরা যদি চিত্রে দেখি। তারপরে হচ্ছে ছাগল হচ্ছে এখান থেকে ঘাস খাচ্ছে, অর্থাৎ একটা লেয়ারে হচ্ছে অনেকগুলো আহ, প্রাণী বা মাইক্রো অর্গানিজম থাকে, তখন মূলত এটা ফুড ওয়েব হয়। অর্থাৎ অনেকগুলো ফুড চেইনের সমন্বয়ে মূলত হচ্ছে ফুড ওয়েব, অর্থাৎ একটা মাকড়সার জালের মতো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটলি ডিস্টিংশন, যে ফুড চেইন হচ্ছে সিঙ্গুলার লিনিয়ার প্যাটার্ন, আর ফুড ওয়েব হচ্ছে অনেকগুলো প্যাটার্ন ফলো করছে। আহ, আচ্ছা, আমরা ফুড চেইন আর ফুড ওয়েবের পার্থক্যটা কি বুঝতে পারছি? জি। জি। কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার, ফুড ওয়েভটা আমার কাছে ক্লিয়ার হয় নাই। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন। সো ফুড ওয়েভ হচ্ছে যখন আমরা আমরা কল্পনা করতে পারি, যখন আহ, একটা ছোট, আমি যদি একটা পুকুর দিয়ে উদাহরণ দিই, পুকুর আমাদের মনে হয় সবাই চিনি নাকি? পুকুরে আমরা জানি যে মাইক্রো অর্গানিজম যখন থাকে ওইখানে অনেক ধরনের ফাইটোপ্লাঙ্কটন কি আমরা চিনি, অর্থাৎ ছোট ছোট একদম মাছ, যখন এইটা অন্য আর একটা মাছে খায়, অর্থাৎ আমরা ধরলাম এটা হয়তো বা কাতল মাছে খায়, কাতলা মাছ যেটা আছে। তো যখন দেখা যাচ্ছে ওই স্তরে শুধুমাত্র আমরা বিচার করি যে শুধুমাত্র কাতলা মাছ খায়, কাতলা মাছকে আবার দেখা যাচ্ছে যে অন্য আর একটা বড় প্রাণী খায়, সেইটা যখন না ঘটে দেখা যায় যে কাতলা মাছ জাতীয় ওই একই শ্রেণীর অনেকগুলো আরো মাছ ওই একই প্রাণীকে খাচ্ছে, অর্থাৎ সেই ফাইটোপ্লাঙ্কটন, অর্থাৎ ছোট ছোট যেই মাছ, যখন অর্থাৎ একটা লেয়ারে যখন অনেকগুলো থাকবে, যেমন সাপ শুধুমাত্র চিলে খায়, এখন কিছু দেখা যায় যে মানুষও আছে যে সাপ খায়, ঠিক আছে, চাইনিজ যদি আমরা ধরি বা অন্যান্য যারা আছে। সো একটা যখন পার্টিকুলার জিনিসকে অনেকগুলো জিনিস এখানে ইনভলভ হয়, লেয়ার, অর্থাৎ অনেকগুলো লেয়ার ইনক্লুড হয় যখন একটা পার্টিকুলার সিঙ্গেল চেইনকে খাওয়ার জন্য, তখন যেমন ছাগল আছে এখানে যদি আমরা সহজভাবে দেখি, যেমন ঘাসও হচ্ছে ঘাস, আহ, কি বলে, ঘাস ফড়িং, ঘাস ফড়িং দেখা যাচ্ছে যে গ্রাস অর্থাৎ ঘাস খাচ্ছে, এট দ্য সেম টাইম ছাগলও কিন্তু ওই ঘাসটা খাচ্ছে। আমরা যদি এই চিত্রটা দেখি আর কি, আমরা কি চিত্রটা দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এই চিত্রটা খুবই মানে দেখা যাচ্ছে যে এখানে আহ চিত্রের মাধ্যমে দেখানো আছে যে কোন কোন জিনিসটা একটা পার্টিকুলার সিঙ্গেল ইনগ্রেডিয়েন্টস এর সাথে যুক্ত আছে, অর্থাৎ ঘাস টাইপের জিনিসের সাথে যুক্ত আছে। যখন এই একটা লেয়ারে সিঙ্গেল একটা না থাকে, অর্থাৎ আমরা যদি আগের স্লাইডে দেখি এখানে সিঙ্গেল ছিল সবগুলো প্যাটার্ন, যখন সিঙ্গেল আকারে সাইকেল হয় তখন এটা মূলত ফুড চেইন। কিন্তু সেই চেইনে যখন অনেকগুলো যুক্ত হয় প্রত্যেকটা লেয়ারে, অর্থাৎ এইখানে যদি শুধু এই লেয়ারে শুধুমাত্র গ্রাস আছে, এখানে যদি আরো কয়েকটা জিনিস ছাগল যুক্ত হতো, এরপরে অন্যান্য
আরো প্রাণী যুক্ত হতো, তখন দেখা যেত যে এটা আর ফুড চেইন থাকতেছে না, এটা তখন ফুড ওয়েব হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি নাকি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু অন্য স্লাইডে চলে যাই। আমার অন্য ল্যাপটপে আসতে হয়েছে, তো একটু সমস্যা হচ্ছে। সো আমাদের অন্যতম একটা কি পয়েন্টস হচ্ছে ডিজাস্টার। So what is really disaster? Disaster is a sudden catastrophic events that causes significant disruption and harm to স্যার communities. স্লাইড এখনো ফুড চেইনের মধ্যেই আছে। আচ্ছা, আচ্ছা, এখন কি ডিজাস্টার দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। যাই হোক, আমাদের প্রেজেন্টেশনের অবস্থাও ডিজাস্টার হয়ে যাচ্ছে। সো So a disaster is a sudden catastrophic event that causes significant disruption and harm to communities, environments, and infrastructure. Disaster can be natural or man-made. So disaster হচ্ছে এটা সাডেনও হতে পারে অথবা অন্য অন্য সময় আমরা প্রেডিক্ট করতে পারি। যেমন আমাদের অন্যতম একটা ডিজাস্টার হয়ে গেল রোমে। আমরা কিন্তু অনেকদিন থেকেই শুনতে পাচ্ছিলাম যে নিম্নচাপ থেকে আস্তে আস্তে এটা ঘনীভূত হয়ে আমাদের সাউদার্ন পার্টে এটা মূলত আশ্রয় পড়েছে। সো এটা মূলত দুই প্রকারের ডিজাস্টারই হতে পারে, একটা হচ্ছে ম্যানমেড আর একটা হচ্ছে ন্যাচারাল। সো ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে অন্যতম যেটা ফ্রিকুয়েন্ট ঘটে সেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, এবং এর সবচেয়ে বড় শিকার হচ্ছি আমরা। সো ইট ইজ এ র্যাপিড রোটেটিং and organized system of clouds and thunderstorms. It can bring strong winds, torrents, rains, high waves, and destructive storm surges. So আমাদের একদম সাক্ষাৎ ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে রোমেন, এছাড়া রয়েছে আর্থকোয়েক। সো আর্থকোয়েকের ফলে এইটা হচ্ছে এমন সাডেন যে এটার আসলে এখনো পর্যন্ত প্রেডিকশন করা আসলে সায়েন্টিস্টদের পক্ষে সম্ভব হয় না। আমরা জানি যে আর্থকোয়েক ঘটার অন্যতম কারণ হচ্ছে, আমরা যদি টেকটনিক প্লেট সম্পর্কে জানি, অর্থাৎ ভূপৃষ্ঠ যে দাঁড়িয়ে আছে এটা মূলত ম্যাগমার উপরে, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের বেশ কয়েকটা লেয়ার রয়েছে। সো এই লেয়ারের উপরিভাগে আমরা রয়েছি, সেটা হচ্ছে আর্থ ক্রাস্ট, অর্থাৎ যাকে বাংলায় বলে থাকে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে মোটামুটি সবচেয়ে 7টা বড় প্লেট রয়েছে। সো এই প্লেট গুলো সবসময় চলমান, অর্থাৎ ছোট ছোট আরো প্লেট রয়েছে, হয়তো আমরা টের পাই না, কিন্তু যখন এখানে ডিসরাপশন ঘটে, অর্থাৎ কোন একটা প্লেট একটা প্লেটের উপরে উঠে যায়, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা প্লেটের পাশ দিয়ে অন্য একটা প্লেট চলে গেছে, যার ফলে যেই একটা স্লাইটলি ঘষা লাগে। সো এটা একটা ওয়ান অফ দ্য রিজন আর্থকোয়েকের। আরো একটা রিজন হচ্ছে আর্থকোয়েকের যখন ম্যাগমা বা ভলকানিক এরাপশন হয়, সেটা সমুদ্র হতে পারে, সেটা অথবা পৃথিবীর ভূপৃষ্ঠে হতে পারে। সো এই হচ্ছে ভলকানিক এরাপশন, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি যদি কেউ জানি? বাংলায় ভলকানিক এরাপশন কি বলে? আগ্নেয়গিরির অগ্নুৎপাত এরকম। আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সো আমরা জানি যে পৃথিবীর ভূপৃষ্ঠ উপরিভাগ হচ্ছে ঠান্ডা, কিন্তু ভিতরে যে ম্যাগমা রয়েছে, অর্থাৎ সেইটা হচ্ছে খুবই উত্তপ্ত। সো পৃথিবীর বিভিন্ন ফাটল থেকে যখন সেই ম্যাগমা উপরে উঠে আসে, তখন মূলত আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখতে পাই। সো দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন এরকম জায়গা রয়েছে যেগুলো হচ্ছে খুবই ভালনারেবল, অর্থাৎ যেখানে আগ্নেয়গিরি উৎপাতের সম্ভাবনা বেশি, একইভাবে সেখানে আহ ভূমিকম্প হওয়ার প্রবণতাও বেশি। এরকম একটা হচ্ছে দ্য প্যাসিফিক রিং অফ ফায়ার, আমরা চিত্রে যদি দেখতে পাই, এটা হচ্ছে চিত্রে দেয়া আছে। এই এরিয়াটা হচ্ছে অর্থাৎ আটলান্টিক মহাসাগরের যে এরিয়াটা আছে, সো এই জায়গাটা হচ্ছে খুবই ভালনারেবল। এই কারণে এখানে প্রায় দেখা যায় অগ্নুৎপাত অথবা ভূমিকম্পের আহ প্রবণতা দেখা যায় আর কি। ফ্লাড এবং ফ্ল্যাশ ফ্লাড,
ফ্লাড হচ্ছে আমাদের বাংলাদেশের জীবনের নিত্য নৈমিত্তিক একটা কমন ব্যাপার। সো আচ্ছা, আমরা ফ্ল্যাশ ফ্লাড সম্পর্কে জানি? না স্যার। আচ্ছা, ফ্ল্যাশ ফ্লাড মূলত এটা হিলি এরিয়াতে বেশি হয় এবং বিভিন্ন সিটি অর্থাৎ শহরেও বেশি দেখা যায়। যখন হঠাৎ করেই দেখা যায় একদিন বৃষ্টিপাতের ফলে ওই এরিয়া, নর্মালি তো ফ্লাড হওয়ার কোনো কারণ থাকে না, কিন্তু দেখা যায় হঠাৎ করেই যেই এরিয়াটাতে কখনোই বন্যা হয় না, যেমন ঢাকাতে যদি হঠাৎ একদিন বৃষ্টি হয় পুরোপুরি তলিয়ে যায়, বা চিটাগাং শহর। সো এটা মূলত হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। অথবা একটা ড্যাম যদি থাকে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে যখন একটা ব্যারেজ দেওয়া থাকে, ড্যাম দেওয়া থাকে, কোনো কারণে যদি ওই ড্যাম ক্ষতিগ্রস্ত হয়ে হঠাৎ করে পানি ঢুকে পড়ে এবং পুরো অঞ্চল প্লাবিত হয়ে যায়, মানে আনইউজুয়াল, যেটা হচ্ছে কমন যে ফ্লাড, অর্থাৎ দীর্ঘদিন একটা জায়গায় বৃষ্টি হওয়া, তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট সিজনে ফ্লাড হওয়া, এরকম না, কিন্তু হঠাৎ করে যেই পানির যে প্রবাহ বেড়ে যাওয়া, অথবা আমরা দেখতে পাই মাঝে মাঝে ইন্ডিয়ার যে যখন বিভিন্ন ড্যাম ওরা ব্যারেজ ছেড়ে দেয়, অর্থাৎ পানি উন্মুক্ত করে দেয়, তখন দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ফ্লাডটা দেখা যায়। সো এইটাই মূলত হচ্ছে ফ্লাড এবং ফ্ল্যাশ ফ্লাড। এছাড়া রয়েছে ফরেস্ট আর ওয়াইল্ড ফায়ার, যেটা আমাদের দেশে খুব একটা দেখা যায় না, কিন্তু রিসেন্টলি সুন্দরবনে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাসিভ ওয়াইল্ড ফায়ার, মানে ফরেস্ট ফায়ার হয়েছিল। সো এইটা একটা ওয়ান অফ দ্য ডিজাস্টার। সো আমরা এখন আসি, যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে চাই, সেখানে আমরা কি কি করতে পারি? Disaster management involves efforts to prevent, prepare for, respond to, and recover from disaster. অর্থাৎ আমরা এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে 4টা ফেজ রয়েছে। একটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন, অর্থাৎ আপনি আগেই প্রোঅ্যাক্টিভ হয়ে সেটাকে প্রিভেনশন করবেন। এরপর রয়েছে প্রিপার্ডনেস, অর্থাৎ নির্দিষ্ট একটা আপনি জানেন যে এই ধরনের একটা ডিজাস্টার হবে, সো সেক্ষেত্রে আপনার প্রিপেয়ারনেস কিভাবে থাকা দরকার, প্রস্তুতি। তারপরে আপনি সেখানে কিভাবে রেসপন্স করবেন এবং সেটা থেকে কিভাবে রিকভারি করবেন। সো আমরা যদি প্রিভেনশন এবং মিটিগেশনের দিকে তাকাই, যে সেইখানে আমাদের অবশ্যই ল্যান্ড ইউজ প্ল্যানিং থাকা দরকার আগে থেকেই, এবং পাবলিক অ্যাওয়ারনেস থাকা দরকার হাইলি। এবং সেটা দূর করার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিল্ডিং কোড মানা দরকার। অর্থাৎ মিটিগেশন, যেমন আমরা যদি আর্থকোয়াক অর্থাৎ ভূমিকম্প সহনীয় যদি বিল্ডিং তৈরি না করি, তাহলে দেখা যাবে যে আমাদের ঢাকা শহর এতটাই আনপ্ল্যান্ড ওয়েতে গড়ে উঠেছে যে দেখা যাচ্ছে যে যদি পুরান ঢাকা অথবা নতুন ঢাকাতেও কল্পনা করা হয়, যেখানে আমাদের দেশের করাপশনের কারণে আসলে খুব বেশি কোড মানা হয় না। সো একবার যদি 7 মাত্রার ভূমিকম্প হতে পারে, তাহলে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আসলে কি ঘটবে। সো এই কারণে হচ্ছে যে বিভিন্ন কোড আছে, বিল্ডিং কোড, এগুলা মেনে আসলে বিল্ডিং করা দরকার। তারপরে হচ্ছে ফায়ার ব্রেকস, অর্থাৎ যে কোনো সময় কিন্তু আগুন লাগলে আপনি কি করবেন সেই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আগেই থাকা দরকার। এছাড়া এমার্জেন্সি আপনার প্ল্যান থাকা দরকার। যখন আপনি একটা নির্দিষ্ট আমাদের দিকে যখন বিভিন্ন ডিজাস্টার আমরা প্রেডিকশন করি, তখন সেটা আর্লি ওয়ার্নিং সিস্টেম থাকা দরকার। পাবলিক অ্যাওয়ারনেস অবশ্যই দরকার, যেটা এখন রিসেন্টলি দেখা যাচ্ছে আমাদের প্রযুক্তির কারণে। আমরা যদি সিডর কল্পনা করি, সিডর এবং রোমের, সিডরের সময় আমাদের পাবলিক অ্যাওয়ারনেস এতটা ছিল না এবং পৌঁছানো যায় নাই যেই পরিমাণে আসলে পৌঁছানো দরকার ছিল। এই কারণে তখনকার মৃতের সংখ্যা কিন্তু খুবই সিভিয়ার ছিল। কিন্তু যখন দেখা গেছে যে রোমেলের সময় আমাদের পানির পরিমাণ, বন্যার পরিমাণ অনেক বেশি হয়েছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে ওই পরিমাণে আহ মানুষ মারা যায় না। এর কারণ হচ্ছে কি, পাবলিক কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার ছিল বিগত সময়ের চেয়ে, 2007-এর চেয়ে। তারপরে রেসপন্স একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে হচ্ছে রেস্কিউ ব্যাপার থাকবে, মেডিকেল ইকুইপমেন্টের ব্যাপার থাকবে, কোঅর্ডিনেশন থাকবে বিভিন্ন এনজিও, অর্থাৎ যেটা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এছাড়া সরকারি অর্গানাইজেশন, তারা একসাথে কোলাবোরেশনের মাধ্যমে একটা ভালো রেসপন্স তৈরি করতে পারে। যখন আমাদের কোনো একটা এরকম ইভেন্ট হয়ে যাবে, তখন আমরা কিন্তু শর্ট টার্ম এবং লং টার্ম যে কোনো একটা পলিসি নিতে হবে, যার ফলে হচ্ছে মিটিগেশন করা যাবে। সো এছাড়া কিছু কি কম্পোনেন্টস রয়েছে হ্যাজার্ড ম্যানেজমেন্টের জন্য, যেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। যে আপনার যেই এরিয়াতে হচ্ছে ডিজাস্টার প্রবণ, সেই এরিয়ার ম্যাপিং,
করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন ধরনের ল এবং পলিসি তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিং হুইচ ইজ ট্রেনিং রেসপন্ডার্স, অর্থাৎ ওই সময় যে ভলান্টিয়ার কাজ করবে অথবা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন কাজ করবে তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা, সেটা সরকারি ক্ষেত্রে হতে পারে, বেসরকারি লেভেলে হতে পারে। সরকারি ক্ষেত্রে যেমন ফায়ার সার্ভিস রয়েছে, তাদের বিভিন্ন মেক শিওর করা যে তাদের ভালো ইকুইপমেন্ট আছে, সরঞ্জাম আছে, তাদের ভালো ট্রেনিং আছে, সেটা হচ্ছে মূলত ক্যাপাসিটি বিল্ডিং। এছাড়া রয়েছে কমিউনিটি ইনভলভমেন্ট, অর্থাৎ যদি কোনো একটা এলাকায় ডিজাস্টার ঘটে সেইখানে যদি আপনি কমিউনিটি ইনভলভমেন্ট না করেন তাহলে কখনোই সেটা আসলে সেইখান থেকে আসলে সলিউশন করা সম্ভব না ওই এরিয়ার যে ডিজাস্টার। এছাড়া রয়েছে টেকনোলজি এবং ইনোভেশন, বিভিন্ন ধরনের নতুন যে টেকনোলজি আসতেছে অ্যাডভান্স, সেগুলো আমাদের ইউজ করা দরকার। যেমন আমরা যদি জানি জিআইএস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুল, যার মাধ্যমে আমরা অনেক ধরনের বিভিন্ন ধরনের প্ল্যান করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাস্টার মিটিগেশনের জন্য। এছাড়া রয়েছে রিমোট সেন্সিং এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা হচ্ছে আমাদের আবহাওয়া অধিদপ্তরকে আরো বেশি উন্নত করা, তাদের ইকুইপমেন্ট আরো বেশি উন্নত করা, যাতে তারা খুব ভালোভাবে প্রেডিকশন করতে পারে। সো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি যে আমাদের কিছু ফ্লাড ম্যানেজমেন্টের জন্য যেমন কি নেওয়া হয়েছে বা নেওয়া যেতে পারে, যেমন ড্যামস, এটা হচ্ছে বাঁধ যে দেওয়া হয় বিভিন্ন ফ্লাড প্রবণ এরিয়াতে। এছাড়া রয়েছে ড্রেনেজ সিস্টেম, ফ্লাড প্লেইন জোনিং, অর্থাৎ বিভিন্ন যে এরিয়া, যেই জায়গা হচ্ছে অর্থাৎ বন্যা প্রবণ এরিয়া, সেই অঞ্চলকে আমরা একটা জোনিং সিস্টেমের আওতায় নিয়ে আসতে পারি। এছাড়া রয়েছে যে ভূমিকম্প নিরোধের জন্য যে বিল্ডিং কোড ম্যানেজ থাকা দরকার, এমার্জেন্সি টিম থাকা দরকার, অর্থাৎ রেস্কিউ করার জন্য কিন্তু এমার্জেন্সি টিম দরকার। অনেক সময় বিল্ডিং কোড মানার পরেও আমরা তুরস্কে দেখতে পাচ্ছি সেম ঘটনা, যে তখন বিল্ডিং কোড মানার পরেও কিন্তু আর্থকোয়েকের পরিমাণ এত বেশি ছিল যে সেখানে 50,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। সো সেই ক্ষেত্রে এমার্জেন্সি টিম কিন্তু খুবই একটা জরুরি বিষয়। ওয়াইল্ড লাইফ প্রিভেনশনের জন্য আমাদের বিভিন্ন এছাড়া রয়েছে প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন হয়, যার বড় একটা উইটনেস আমরা হচ্ছি দেখা যাচ্ছে করোনার সময়। আমাদের যেই ধরনের প্যান্ডেমিক শুরু হয়েছিল, সো এর জন্য আমাদের যেই ধরনের হেলথ ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা কিন্তু আসলে আমাদের ছিল না, একদমই অপ্রস্তুত। ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সো এইগুলো যাতে সঠিকভাবে দেয়া যায় সেই জন্য আগে থাকতেই যদি প্রস্তুত থাকা যায়, সো সেইটা একটা গ্রেট কাজ হবে। আচ্ছা, ন্যাচারাল রিসোর্সেস, আমরা যদি ন্যাচারাল রিসোর্সেস দেখি, ন্যাচারাল রিসোর্সেস আর resources that exist without any action of humankind, like soil, water, minerals, coal, forest, crops and wildlife. ন্যাচারাল রিসোর্স হচ্ছে মানুষ কখনো তৈরি করতে পারে, এটা হচ্ছে অলরেডি নেচারে এক্সিস্ট করে। সো কয় ধরনের ন্যাচারাল রিসোর্স রয়েছে? দেখা যাচ্ছে যে আমাদের দুই ধরনের ন্যাচারাল রিসোর্স রয়েছে। একটা হচ্ছে রিনিউয়েবল, অর্থাৎ যেটা হচ্ছে নবায়নযোগ্য, অর্থাৎ যেটা আমরা একবার ইউজ করলে দেখা যায় যে আবার ইউজ করতে পারি। এর বেস্ট এক্সাম্পল হচ্ছে সূর্য। আমরা যে সূর্যের আলো পাই, পৃথিবীর যে মানে হিউম্যান বিং অথবা পৃথিবীর শুরু থেকেই যে সূর্যের আলোটা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু এখনো এক্সিস্ট করতেছে, শেষ হয়ে যায়। তারপরে বাতাস, ফলিং ওয়াটার, সো এইসব হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা আমরা বারবার ইউজ করতে পারি, স্টিল ইট উইল এক্সিস্ট। সো এখানে দেয়া আছে বেশ কয়েকটা। সো নন রিনিউয়েবল রিসোর্সেস হচ্ছে a natural substance that is not replenished with the speed at which it is consumed. যেমন হচ্ছে অয়েল রয়েছে, ন্যাচারাল গ্যাস রয়েছে, এছাড়া কয়লা রয়েছে, নিউক্লিয়ার এনার্জি রয়েছে। সো দেখা যাচ্ছে আপনি যখন একবার তেল পুড়তেছেন ওইটা কিন্তু আর থাকতেছে না, আপনি ওই সেম জিনিসটা আবার ইউজ করতেছেন, আপনি আবার নতুনে আরো তেল আপনার লাগবে, তারপরে আপনি হচ্ছে পুড়তে পারবেন। অর্থাৎ একবার আপনি ইউজ করছেন, শেষ, ওইটা নেচারে থাকতেছে না। সো এখানে হচ্ছে রিসোর্স অ্যাভেইলেবল টু আস, বর্তমানে আমাদের কত পার্সেন্ট বিভিন্ন যে ল্যান্ড রিসোর্স কত রয়েছে, ন্যাচারাল গ্যাস, এনিমাল রিসোর্স, ফরেস্ট রিসোর্স, উইন্ড এনার্জি অ্যান্ড সোলার এনার্জি, এটসেট্রা। সো হোয়াই আর ন্যাচারাল রিসোর্স ইম্পর্টেন্ট? ন্যাচারাল রিসোর্স সহজ কথায় এজন্য ইম্পর্টেন্ট যে আমরা যদি সার্ভাইভ করতে চাই হিউম্যান বিং, সো আমাদের ন্যাচারাল রিসোর্সের আসলে কোনো গতি নাই।
সো দেখা যাচ্ছে যে মোর দ্যান 60% অফ রিসোর্সেস ইজ ইউজ টুয়ার্ড ফুড অ্যান্ড ড্রিঙ্ক মোবিলিটি লাইক কার্স, ট্রেনস অ্যান্ড হাউসিং। 60%ই আমাদের খাদ্যের জন্য, পানীয়ের জন্য এবং মোবিলিটির জন্য দরকার। সো এই ন্যাচারাল রিসোর্স যখন আমরা ইউজ করি তখন একটা অন্যতম জিনিস দেখা যায় যে ওভার এক্সপ্লয়টেশন। অর্থাৎ আপনি যখন ন্যাচারাল রিসোর্স ইউজ করেন, মানুষ মাত্রই মানুষের মধ্যে এত লোভ এবং তাদের আকাঙ্ক্ষা এত বেশি যে তারা সেটা অপটিমাম ইউজ করতে চায় না, সেটা অনেক বেশি কিভাবে এক্সপ্লয়েট করা যায় সেইটার দিকে তারা ধাবিত হয়। সো স্বাভাবিকভাবেই যদি আপনি একটা জিনিসকে এক্সপ্লয়টেশন করেন তখন সেটা ডিগ্রেডেশন হয়। সো এটাই হচ্ছে মূলত এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। অর্থাৎ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এটা হচ্ছে রেফার্স টু দ্য ডিটেরিওরেশন of natural environment due to human activities and natural process, leading to depletion of resource, loss of biodiversity and disruption of ecosystem. আমরা অনেক সময় এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে অনেক সময় বুঝে থাকি যে ইরোশন। সো ইরোশন আর এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কিন্তু ভিন্ন জিনিস। যখন নদী ভাঙন হয় এটা হচ্ছে কাইন্ড অফ ইরোশন, অথবা বিভিন্ন ধরনের রকস এন্ড মিনারেলস এর ইরোশন হতে পারে। তারা যখন ব্রেক ডাউন হয় তখন মূলত এই ইরোশনটা হয়। কিন্তু ডিগ্রেডেশন হচ্ছে যখন ওই জিনিস একই রকম কিন্তু কোয়ালিটি মূলত লস হয়। যেমন আমরা যদি সয়েলের কথা চিন্তা করি, অর্থাৎ যখন সয়েল সেটাকে যখন অনেক বেশি চাষ করা হয়, অনেক বেশি এক্সপ্লয়টেশন করা হয়, তখন দেখা যায় যে ওর যে প্রথম যে কোয়ালিটি ছিল ওই কোয়ালিটি বা ওই পরিমাণে ওর ইনগ্রেডিয়েন্টস আর থাকে না, অর্থাৎ ওর ওই কোয়ালিটি আর থাকে না। এছাড়া আমরা যদি পানি দেখতে পাই, ওয়াটার, যখন আপনি ওইটা পলিউট করেন, অর্থাৎ যখন পলিউশন করা হয় তখন দেখা যায় এর বেস্ট এক্সাম্পল হচ্ছে বুড়িগঙ্গা নদী। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি বুড়িগঙ্গা নদীতে আসছিলেন? জি স্যার। তো কেমন লাগছে তখন? স্যার লঞ্চ ঘাটে অনেক গন্ধ ছিল, ময়লা ছিল চারিদিকে। সো পানি কিন্তু সেমই আছে, কিন্তু দেখা যাচ্ছে ওর কালার চেঞ্জ হয়ে গেছে, ওর যে গুণগত মান ছিল সেটা সিগনিফিক্যান্টলি রিডিউস হয়েছে। সেইটাই মূলত হচ্ছে ডিগ্রেডেশন। এছাড়া আপনি যদি ডিফরেস্টেশন করেন, অর্থাৎ একটা এরিয়া যদি আপনি কেটে ফেলেন, তখন ওইখানে যে ন্যাচারাল সাকসেশন হইতো, অর্থাৎ ন্যাচারালি যেই দেখা যায় যে ওইখানের পাতা পড়তো বা ডিকম্পোস্ট হয়ে ওইখানে যেই ধরনের সয়েল হেলদি ছিল ওইটা আর থাকতেছে না ডিফরেস্টেশনের কারণে, ওইটা রিডিউস হয়ে যাবে সিগনিফিক্যান্ট। সয়েল আছে বাট স্টিল সয়েলের কোয়ালিটি লস হবে। সো একইভাবে যখন আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটানো হয় সেখানে অনেক অনেক বেশি পলিউশন বৃদ্ধি পায়। সো সেই পলিউশন গিয়ে ওয়াটার এবং বিভিন্ন ধরনের অন্যান্য আমাদের যে বায়ু বা বাতাস আছে সেটার সাথে মিশে দেখা যায় যে পলিউশন ঘটায়। সো এই সকল যে পলিউশন, অর্থাৎ মেইন ডিফারেন্স আমাদেরকে মনে রাখতে হবে যে ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ পরিমাণ সেমই থাকে কিন্তু ওর কোয়ালিটি লস, সেটাই মূলত এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। সো কারো কোনো যদি কোশ্চেন থাকে অথবা না বুঝতে পারেন। আচ্ছা, আমরা আরেকটু হয়তো বা পলিউশন নিয়ে কথা বলতে পারি, হয়তো অনেক সময় হয়ে গেছে। পলিউশনের স্লাইড কি দেখা যায়? জি স্যার। So what is really pollution is that pollution is when the air, water and land becomes dirty or contaminated. This happens when harmful substances are introduced into environment, causing damage to living things and their surroundings. অর্থাৎ পলিউশন আমরা সবাই জানি যে যখন আমাদের যে বিভিন্ন ন্যাচারাল রিসোর্স আছে যখন সেইটাকে বিভিন্নভাবে ওভার এক্সপ্লয়টেশন
মাধ্যমে সেটা কন্টামিনেট করা হয়, সেটাই মূলত পলিউশন হয়। সো অনেক ধরনের পলিউশন আছে, যেটা আমরা জানি যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলা কমন টার্মিনোলজি, সো আমি স্কিপ করে যাচ্ছি। ল্যান্ড পলিউশন, সো যখন আপনি ল্যান্ডের মধ্যে, আমরা অনেক জায়গায় দেখা যায় যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কি পরিমাণে যে ল্যান্ডে আমরা পলিউশন, বিভিন্ন ধরনের প্লাস্টিক থেকে শুরু করে এমন কোনো বজ্র নাই যেটা হচ্ছে আমরা ল্যান্ডের মধ্যে, অর্থাৎ সয়েলে আমরা সেটা মিক্স না করি। অর্থাৎ বিভিন্ন জায়গায় পথে ঘাটে হাঁটতে গেলে গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায় না। সো দেয়ার ইজ অলসো অ্যানাদার পলিউশন, লাইট পলিউশন। আচ্ছা, আমরা এখানে লাইট পলিউশন সম্পর্কে কে জানি? কেউ যদি জানি, আমরা একটু বলি যে লাইট পলিউশন সম্পর্কে আমরা জানি কিনা। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন কেউ? না স্যার, জানি না স্যার। আচ্ছা, লাইট পলিউশন। সো আমি প্রথমবারে খুব অবাক হয়েছি যে লাইট পলিউশন আবার কি, অনেক ধরনের পলিউশন তো শুনলাম। সো লাইট পলিউশন মূলত আমরা যখন অধিক পরিমাণে, মানে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে লাইট জ্বালাই বিভিন্ন জায়গায়। সো এই লাইট পলিউশনের কারণে আপনি দেখবেন খুব সিম্পল একটা জিনিস, যখন আপনি শহরে আসবেন তখন আপনি আকাশের দিকে তাকাবেন এবং আপনি কিন্তু তখন খুব বেশি তারকা দেখতে পাবেন। শুধুমাত্র এর একটাই কারণ, কারণ হচ্ছে লাইট পলিউশন। অর্থাৎ আমাদের এই যে লাইট দেখা যায় যে অনেক আকাশ পর্যন্ত ছড়িয়েছে, তখন আপনার যে দৃষ্টি, সেই দৃষ্টিতে লাইট পলিউশনের কারণে এটাকে বলে লাইট গ্লো করে। সো গ্লো করলে তখন দেখা যায় যে আপনি আগের মতো আর তারা দেখতে পান না, আকাশ অত ক্লিয়ার। কিন্তু আপনি গ্রামে গেলে ঠিকই দেখতে পাবেন, কারণ গ্রামে লাইট পলিউশনের পরিমাণ কম। ঠিক একইভাবে আপনি যদি মরুভূমিতে যান, তখন আপনি যেই পরিমাণে আকাশে তারকা দেখতে পাবেন, আপনি কিন্তু অন্য জায়গায় গেলে, অর্থাৎ যেখানে এরকম লাইটিং আছে, অর্থাৎ একটা সিটি লাইট, সেখানে আপনি কখনোই দেখতে পাবেন। সো লাইট পলিউশন যেটা করে যে, সেটা হচ্ছে যেমন আপনি যদি ইভেন আপনার ঘরেও থাকেন, সেখানেও যদি আপনি ঘুমের যে সারাক্ষণ আপনি লাইট জ্বালায় রাখেন, তখন যেটা হবে যে আহ, আপনার স্লিপের পরিমাণ কমে যাবে, হয়তো বা অ্যাংজাইটি বেড়ে যাবে। এইটা মূলত লাইট পলিউশন এর জন্য অন্যতম দায়ী। এছাড়া রয়েছে নয়েজ পলিউশন, হুইচ ইজ causes different kind of attack of stress, fatigue, depression, and anxiety, so on. So পলিউশনের অন্যতম একটা কজেস হচ্ছে, আমরা রিপিট না করি, যে সেটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস, ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ। এবং এইটার আমরা জানি এটার আহ, আহ, যে ড্যামেজ খুবই ভয়াবহ। সো আমরা এখানে কিভাবে এর থেকে উত্তরণ পেতে পারি, সে আবার একই কথা বলতে হয় যে 3R মনে রাখবো। 3R মানে হচ্ছে reduce, reuse and recycle. So this way we can like minimize our pollution and we can use clean energy. Clean energy মানে হচ্ছে solar power, wind power, অর্থাৎ যেটা হচ্ছে সোলার এনার্জি, যেটাকে আমরা অনেকেই এখন সোলার এনার্জি দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে, অর্থাৎ যে এরিয়াতে অথবা বিদ্যুৎ নাই সেই এরিয়াতে ব্যবহার করা হচ্ছে। গাড়িতে এখন সোলার এনার্জি ইউজ করা হচ্ছে। এছাড়া রয়েছে উইন্ড পাওয়ার, অর্থাৎ যে বায়ু শক্তি ব্যবহার করে যে ইলেকট্রিসিটি উৎপাদন করা, সেইটাও একটা অন্যতম ইনগ্রেডিয়েন্ট হতে পারে। এছাড়া রয়েছে অধিক পরিমাণে গাছ লাগানো, সেটা আমাদেরকে নানান ভাবে হেল্প করতে পারে। আচ্ছা, আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, নোমান ভাই যদি একটু রেসপন্স করতেন, নোমান ভাই যদি থাকেন। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার, একটা কোশ্চেন, যে হচ্ছে এনভায়রনমেন্টের উপর হচ্ছে লাইট পলিউশনটা কিভাবে এফেক্ট করে? আচ্ছা, লাইট পলিউশন হচ্ছে যখন, আর উই আর দ্য পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট, রাইট? জি। So as we are the, when we are affected, that it's environment also affected some way. So like যখন স্বাভাবিকভাবেই দেখা যায় যে এটা এনভায়রনমেন্টের উপরে, যদি আমি কল্পনা করি যে, ধরি আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দিই, যদি ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে যখন আপনি একটা এরিয়াতে অনেক গাছপালা থাকে, কিন্তু এট দ্য সেম টাইম আপনি অনেক বেশি লাইটিং করেন ওই এরিয়াতে, তখন যেটা হয়, যে ন্যাচারাল যে স্পেসিস থাকে,
অর্থাৎ আমাদের পাখি থাকে, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, তখন তারা যে কমফর্টলি সেখানে থাকতে পারে, তাদের বাসস্থান কিন্তু তখন ডিস্টরশন হয়, অর্থাৎ তারা কিন্তু এর দ্বারা আক্রান্ত হয়। তখন দেখা যাচ্ছে যে যে তাদের যেই ধরনের অন্ধকার, অর্থাৎ রাতে যেই ধরনের তাদের বিভিন্ন ধরনের পোকামাকড়, অর্থাৎ তাদের যেই ধরনের লাইটিং দরকার, অর্থাৎ অন্ধকার যে একটা পরিবেশ দরকার, সেটা কিন্তু তখন আর থাকতেছে না। সো একটা এর মাধ্যমে কিন্তু তাদের যে ন্যাচারাল যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে। গ্রামে হয়তো বা অনেক অনেক জায়গায় এরকম লাইট পলিউশন দেখা যায়। সো আপনি যদি বনের মধ্যে অনেক বেশি লাইটিং করেন, তখন কিন্তু বনে আর ওই পরিমাণ আপনার ন্যাচারাল যে ফাংশন সেটা আর কাজ করবে স্বাভাবিকভাবেই। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল। বুঝতে পারছেন কিনা আপনি, যদি একটু রেসপন্স করেন। হ্যাঁ, জি, বুঝতে পারছি। সো আমরা অনেকেই হয়তো বা অন্যান্য পলিউশন জানি, কিন্তু লাইট পলিউশন আমাদের কাছে অনেক নতুন আর কি, যে লাইট পলিউশন, লাইট আবার কিভাবে পলিউশন। আচ্ছা, আর কোনো যদি প্রশ্ন থাকে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আপনি বলতেছিলেন যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কথা, যেখানে হচ্ছে যে কোনো একটা রিসোর্সের কোয়ালিটি ড্যামেজ হয়। আবার পলিউশনের ক্ষেত্রেও আমরা দেখি যে ল্যান্ড বা সয়েল এগুলোরও সামহাও কোয়ালিটি ড্যামেজ আসলে হচ্ছে বা ওয়াটার ড্যামেজ হচ্ছে। তো এই দুইটার মধ্যে স্যার পার্থক্যটা কি মূলত? পার্থক্যটা মূলত আপনি যখন পলিউশন হয়, তখনই মূলত এনভায়রনমেন্টাল ডিগ্রাডেশন তৈরি হয়। অর্থাৎ আপনি মানে পলিউশন হচ্ছে ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস এনভায়রনমেন্টাল ডিগ্রাডেশনের। যখন আপনি কোনো একটা পার্টিকুলার এয়ার অথবা ওয়াটার হোক, সেটাকে আপনি কন্টামিনেট করেন, সেটা তো পলিউশন, ফাইন, বাট এট দ্য সেম টাইম ইটস অলসো লাইক এনভায়রনমেন্টাল ডিগ্রাডেশন। অর্থাৎ পার্টিকুলার ওই যে এনভায়রনমেন্টাল রিসোর্স আছে, ওইটাকে আপনি ডিগ্রেড করবেন উইথ পলিউশন। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। Is Noman Bhai there? আচ্ছা, অনেক সময় হয়ে গেছে মনে হয়, অনেক রাত হয়ে গেছে, শুরুতেই একটা ডিজাস্টার হয়ে গেছে আজকে আসলে, আনফরচুনেটলি। এই জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু মনে হয় মিউট ছিলাম, আমার একটু বললে সবাই আমি একটু শুনতে পারতাম। আমাদের ক্লাস কি শেষ? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, মানে সেশন শেষ। আচ্ছা, তোমাদের কি কারো কোনো কিছু জানার ছিল, সেগুলা কি আমরা সব জানতে পারছো? জি স্যার। জি স্যার। আর আমার একটা বিষয়ে জানার ছিল। জি, শিওর, প্রশ্ন করো। আচ্ছা, স্যার, আমার জানার বিষয়, যেহেতু আমরা অনেক দিন ধরে মাটিতে উৎপাদনের জন্য বিভিন্ন টক্সিক কেমিক্যাল সার বা এটা ওটা ব্যবহার করছি, মাটিও তার উর্বরতা হারিয়ে ফেলছে। তো এখন আসলে কোনোভাবেই দেখা যাচ্ছে কীটনাশক ব্যবহার না করলে অনেক জায়গায় ঠিকমতো উৎপাদন হচ্ছে না, অনেক চেষ্টা করেও ন্যাচারাল ভাবে হচ্ছে না। তো আমি জানতে চাচ্ছি কিভাবে স্বাভাবিকভাবে সেই মাটিতে পুনরায় উৎপাদন করা সম্ভব, স্বাভাবিকভাবে এবং প্রাকৃতিক উপায়। আচ্ছা, এর এর অন্যতম একটা উপায় হচ্ছে, যখন আমরা দেখি যে কোনো একটা সয়েল ডিগ্রাডেশন হয়, সেটা হতে পারে নানান কারণে, ওভার এক্সপ্লয়টেশন, কীটনাশক ব্যবহার বা অন্যান্য কারণে। সো আমরা যদি ওইখানটা, ওর একটা ন্যাচারাল যে প্রক্রিয়া আছে, আমরা ডিকম্পোস্ট ব্যবহার করতে পারি। ডিকম্পোস্ট যে সার আছে, অর্থাৎ গোবর থেকে শুরু করে, অথবা আমরা নির্দিষ্ট যে ডিকম্পোস্ট করে নানান ধরনের পচনশীল যে আমাদের ইনগ্রেডিয়েন্টস আছে, যেগুলো হচ্ছে বায়োকম্পোস্ট বা ডিকম্পোস্ট হবে। সো এই ধরনের যে ন্যাচারাল ফ্লোরা, অর্থাৎ ন্যাচারাল যে আমাদের সেটা লতা পাতা হোক বা অন্যান্য হোক, আমরা যারা গ্রামে থাকি খুব স্বাভাবিকভাবে এটা দেখতে পাই যে ওইখানে আপনি চাইলে হচ্ছে আহ, যে ন্যাচারাল সার, অর্থাৎ কম্পোস্ট সার, সেইটা ইউজ করা যেতে পারে। এছাড়া আপনি আরেকটা জিনিস হচ্ছে যে একই ধরনের চাষ না করে, অর্থাৎ একই ধরনের প্যাটার্নে চাষ না করে সবজি, ধরেন আপনি ধানই চাষ করলেন সারা, মানে হয়তো 30-40 বছর ধরে আপনি একটা ধানই চাষ করতেছেন, মানে সেম ল্যান্ড। ওইটা না করে আপনি যদি বলা হয় যে আপনি যদি চেঞ্জ করেন, নানান ধরনের ডাইভার্সিটি আনেন, তখন হচ্ছে ওর যে স্বাভাবিক যে উর্বরতা, সেটা বৃদ্ধি পেতে পারে।
জি স্যার, ধন্যবাদ। মানে প্রতিটা জিনিসেরই আমরা যখন উপায় বা সমাধানের জন্য আমরা চেষ্টা করি, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে দুইটা অপশন থাকে। হুম, সবকিছুর ক্ষেত্রে দুইটা অপশন থাকে, কিন্তু আমরা দেখি কি হিউম্যান বিং আমরা সব সময় সর্বদাই আমরা যেটা করি যে আমরা ধ্বংসাত্মক যে কর্মকাহিনী সেগুলা কিন্তু আমরা ব্যবহার করি। আমরা যখন দেখি যে আমরা যখন অসুস্থ হই, তখন কিন্তু প্রতিটা ওষুধ সেবনেরও কিন্তু নির্দিষ্ট পরিমাণ মাত্রা আছে। কিন্তু আমরা কিন্তু তোমরা অনেক সময় রিপোর্ট দেখে থাকবা যে আমরা কিন্তু যখনই অসুস্থ হই তখন কি করি, প্রথম থেকে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি। কিন্তু সেটা কিন্তু আসলে ন্যাচারাল না। তো যখন আমরা ওটা শুরু করি তখন কিন্তু আমাদের বডির যে তোমার থাকে, আমাদের যে ইমিউনিটি সিস্টেমটা থাকে, তখন সেটা কিন্তু লস্ট হয়, এবং তার পরবর্তীতে আমরা কিন্তু যখনই আমরা অসুস্থ হই তখন কিন্তু আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় তখন সুস্থ হই না, যতক্ষণ না আমরা অ্যান্টিবায়োটিক বা হাই পাওয়ারের ওষুধটা আমরা খাই। তাহলে এখানে দেখো যে প্রতিটা সিস্টেমের কিন্তু প্রসিডিউর আছে, কিন্তু আমরা কি করি, আমরা হলো পুরোটাই শর্টকাট ওয়েতে চিন্তা করি যে আমি অসুস্থ হয়েছি, আমি 2 দিন সহ্য হয় না, বা আমার একটু মাথা ব্যথা হয়েছে, দেখা গেল যে একটা ঘুম অথবা একটু পর্যাপ্ত পরিমাণে পানি খেলেই হয়ে যায়। কিন্তু না, আমরা কি করি, একটু সহ্য না করে আমরা দেখা গেল যে ওই রাতেই আমি না পা বা আমি অন্য ব্যথানাশক ওষুধ খেয়ে ফেললাম। এটা করতে করতে এক সময় কিন্তু আমরা যখন দেখি যে অল্প একটু ব্যথা পাইলেও তখন কিন্তু আমরা ওষুধ ছাড়া কিন্তু চলা যায় না। এই যে যে বিষয়গুলো, আর প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্য সহ্য বা অন্যান্য যেটা সমাধানের উপায় কিন্তু আমাদের আছে, ন্যাচারাল প্রসেস বা এইগুলো আছে। তেমনি ভাবে আমাদের যে তুমি যে বিষয়টা বললা, সেখানে কিন্তু দেখো আমাদের, আমি সেদিন একটা ভিডিও দেখলাম যে আমরা যে যে তোমার এইগুলা মানে ইনসেক্ট ধ্বংস করার জন্য আমরা যে বিভিন্ন প্রকার বিষ বা কেমিক্যাল ব্যবহার করি, সেটা কিন্তু আমরা সহজে ন্যাচারাল ওয়েতে আমরা সমাধান করতে পারি। সেটা হলো ওই যে আমাদের যেটা ওই যে মেহগনি গাছ, দেখো মেহগনি গাছের ফল সেটা কিন্তু খুবই তিতা থাকে, এবং সেটা আমি দেখলাম যে গরম পানিতে সেটাকে যদি আমরা একটু লিকুইড বা সেখানে যদি আমরা ঘুরিয়ে সেটা যদি স্প্রে করে দিই, দেন কিন্তু অনেক পোকামাকড় সেখান থেকে তৈরি হয়। তারপরে আমি দেখলাম নিম পাতা অনেকক্ষণ 8 মিনিট ধরে সিদ্ধ করে সেটা দিয়ে তোমার একটু লিকুইড পানি বের করে ওইটা যদি আমরা স্প্রে করি, দেন কিন্তু আমাদের সেই ইনসেক্টের সেই সমাধানটা এটা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে এইভাবে প্রতিটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু আমাদের ন্যাচারাল ওয়ে বা দুইটা পদ্ধতি থাকে, কিন্তু আমরা আলটিমেটলি মানুষ, আমাদের ধৈর্য বা সহ্য ক্ষমতা সেটা কম। আমরা কি করি, আমরা সেই ধ্বংসাত্মক যেটা আমাদের নিজেদের শরীরের ক্ষেত্রে, আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট সেটার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু আমরা সেই জিনিসগুলাই কিন্তু আমরা বেছে নেই। যার ফলে কি হয়েছে দেখো, আমাদের যে বর্তমানে যেটা ন্যাচারাল কন্ডিশন সেটা কিন্তু ধ্বংস হয়েছে। তোমাদেরকে আমি বিগত দিনে তোমার একটা লিঙ্কে শেয়ার দিয়েছিলাম যে তোমার এনভায়রনমেন্টাল যে তোমার সেমিনার বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে যেটা, সেখানে আমি একটু যুক্ত হয়েছিলাম। সেখানে এক বক্তা উনি বলছিলেন যে আমরা যেই পরিমাণে তোমার এই যে যে ব্রিক ফিল্ড, যেটা যে আমাদের ইটের যে কারখানা, সেটা আমরা যেই পরিমাণে আমরা গড়ে তুলছি, কিছুদিন পরে এরপরে দেখো আমাদের যেই পরিমাণে আমরা আরবানাইজেশন করতেছি বা অন্যান্য ভাবে যেভাবে আমরা ল্যান্ড ইউজ করতেছি, তোমরা দেখো যে বিশ্ববিদ্যালয়তে আমাদের এখানে হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমরা যখন দেখেছি সবকিছুই কিন্তু কি ছিল, তোমার এগ্রো সিস্টেম ছিল, এগ্রিকালচার বেস, কিন্তু সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে সেখানে তোমার সেখানে বিল্ডিং বা ম্যাটেরিয়াল সেটা কিন্তু আমরা অন্যভাবে সমাধান করতে পারতাম, কিন্তু দেখো সেখানে। তারপর উনি বলতেছিলেন যে কিছুদিন পরে আমাদের কিন্তু এমন ল্যান্ডও থাকবে না যেখানে আমরা কৃষি জমি বা বীজ বপন করব, সবই হয়ে যাবে কি তোমার পাষাণ বা তোমার সেই ওই শহরে সেই জীবন সেরকম ভাবে। আবার দেখো আমরা কিন্তু প্রতিটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গড়ে তুলতেছি বা উচ্চ শিক্ষার নামে, কিন্তু দেখো একটা ইউনিভার্সিটি হলে সেখান থেকে কি ওইখানে যেই পরিমাণ জমি অ্যাকোয়ার করে তোমার বিশ্ববিদ্যালয় করা হয়, সেই পরিমাণ কি জ্ঞান বা সেটা কি দেশের কাজে লাগে? লাগে না। কিন্তু দেখো একটা বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু আমি দেখছি ঠাকুরগাঁও তোমার প্রস্তাবিত, যেখানে প্রস্তাবিত এলাকায় বিশ্ববিদ্যালয় করবে, সেইখানে যেই পরিমাণ ফসল হয়, বিশ্ববিদ্যালয় যদি হয়, সেই ইকোনমিক সিস্টেম বা সেই যে ইকোনমি যেটা এখন আমাদের ওই ল্যান্ডটা প্রডিউস করতেছে, একটা বিশ্ববিদ্যালয় সেই পরিমাণে শতটুকু তোমার ন্যাশনাল বা জিডিপি তে বা জিএনপি তে তোমার সেটুকু কন্ট্রিবিউট করতে পারবে না জ্ঞান দিয়ে বা অন্য বিজ্ঞান দিয়ে। কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা তোমার আমরা প্রভিশন করে তোমরা যখন আমরা করব, তখন কিন্তু ওই যে তোমার এগ্রো ল্যান্ড সেটাই কিন্তু ধ্বংস হবে। তেমনি ভাবে তোমার যেটা হচ্ছে যে
সারা বাংলাদেশে তোমার তারা বিশ্ববিদ্যালয় করতেছে বা অন্যান্য যেগুলা করতেছে সেগুলা কিন্তু আমরা আমাদের যেগুলো এক্সিস্টিং আছে সেগুলাকে আমরা ইউটিলাইজ না করে আমরা এমন ভাবে এগুলা ডিসিশন নেই আমাদের নিজের স্বার্থের জন্য। সেটা কি হয় দেখো, পলিটিক্স যদি আমরা 64টা জেলায় 64টা ইউনিভার্সিটি থাকে, তাহলে 64টা জেলায় যত এমপি গুলো আছে তাদের নিজেদের একটা কামাইয়ের একটা পথ হয়ে গেল সারা জীবন। আমাদের গোপালগঞ্জে যত নিয়োগ বাণিজ্য আছে সেখানে তোমরা জানো এখানে এমপিদের একটা প্রভাব থাকে, তাদের একটা লবিং থাকে, টাকা ইনকাম না হলেও তাদের পাওয়ার, প্রপার্টি, সবকিছুর একটা প্রভিডেন্স থাকে। যাই হোক, এই যে যে বিষয়গুলা এগুলা যখন আমরা আসলে এগুলা কিন্তু সবকিছুই আমাদের হাতে। আমরা যখন এগুলাকে সেইভাবে ন্যাচারাল বা ইকো ফ্রেন্ডলি ওয়েতে আমরা এগুলাকে কল্পনা করব বা আমরা এগুলাকে সমাধানের চেষ্টা করব, দেন কিন্তু আলটিমেটলি আমাদের দেশ, দুনিয়া এবং আমরা বেঁচে থাকবো এবং আমাদের সাস্টেনেবল এনভায়রনমেন্ট হবে। আমি যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। যেমন তোমরা হয়তো বা তোমরা তো অনেক নতুন জেনারেশন, আমাদের ছোটবেলায় আমরা যেটা পড়ছিলাম সে সময় কিন্তু আমাদের এত বিদ্যুতের এত অহরহ যে অবাধ যে চলাচল গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, সেখানে কিন্তু সে সময় আমাদের সেই বিষয়টা ছিল না। আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি তোমার ওই কেরোসিনের তোমার ল্যাম্প ছিল, সেগুলা জ্বালিয়ে দেখা গেল যে রাতের বেলা পড়তে বসছি, পড়তে হঠাৎ একটু ঝড় হলো বা বৃষ্টি হলো না, বাতাসে কিন্তু সেটা তোমার মানে নিভে যেত বা ওই হতো। তারপরেও আরো যেটা ছিল যে ওইটা দিয়ে অনেকক্ষণ পড়লে তোমার একটু চোখ ব্যথা হতো বা ই হতো, তখন আমরা কি করতাম, অল্টারনেটিভ ওয়েতে আমরা কি করতাম যে সর্বোচ্চ গেলে 9টা বা 10টা পর্যন্ত আমরা পড়াশোনা করতাম। রাত যে 1টা 2টা, এটা মনে হয় আমি সর্বপ্রথম মনে হয় রাত 2টা পর্যন্ত বা 1টা পর্যন্ত জেগেছিলাম হলো তোমার মানে এসএসসি পাস করার পরে। দেখো সেটা কেন, আমরা কিন্তু আমাদের সেটা যেটা ছিল আমাদের চোখের সামনে আমরা কিন্তু দেখছি। আরো একটা সমস্যা ছিল, আমার চোখের সামনে তোমার কেরোসিনের তেল তোমার কনজিউম হচ্ছে এবং আমার চোখের সামনে তোমার মোমবাতিটা আস্তে আস্তে করে ক্ষয় হচ্ছে। দেন কিন্তু আমার ভিতরে সেই একটা ফিলিংস হচ্ছে যে আমি যদি এটা আরো কোন জায়গায় রেখে তাহলে আবার আমার কালকে কেরোসিন কিনতে হবে, আবার করতে হবে। দেন কিন্তু আমার সেই উপলব্ধিটা আসতো। এর পাশাপাশি আমি কিন্তু তখন কি করতাম, আমরা সে সময় যে আমরা পড়াশোনা করতাম না এমন কি ছিল, ছিল না। আমি কিন্তু কি করতাম, আমরা মানে আমি বলতে তখন আমরা কি করতাম, সর্বোচ্চ গেলে রাত 9টা পর্যন্ত পড়তাম বা 10টা পর্যন্ত পড়তাম, তারপরে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়তাম। আলাউদের তোমরা একটু আগে দেখলা যে লাইটিং মানে কি লাইট পলিউশন, আমরা যেটা দেখলাম। তারপরে কি সারা পৃথিবী বা সব মানে সারা এলাকাও কিন্তু সবই কিন্তু সেম ভাবে তোমার নিস্তব্ধ হয়ে যেত, তোমাকে বাধ্য হয়ে কিন্তু তুমি একটা ঘুমের পরিবেশ সেটা তুমি হতাম। আমি 10টা থেকে 2টা বা 3টা পর্যন্ত আমার একেবারে মানে একটা ঘুম হয়ে যেত। সেটা ঘুম হয়ে যাওয়ার পরে আমার কি হতো, আমার যখন ঘুমের পরিপর্যাপ্ততা চলে আসতো তখন কিন্তু আমি ঠিক ঠিক তোমার ফজরের আগ দিয়ে অথবা যখনই তোমার সূর্য উদয় হয় তখনই কিন্তু আমি ঘুম থেকে উঠে যাইতাম বা আমরা সবাই ঘুম থেকে উঠে যাইতাম। তখন কিন্তু আমাদের সকাল শুরু হইতো সেই তোমার সেই সূর্য ওঠার সাথে সাথেই। তখন আবার সেই সূর্যের আলো দিয়ে কিন্তু আমরা আবার আমাদের সেই পথযাত্রা শুরু করতাম বা সেটা থেকে করতাম। এবং সেখান থেকে কিন্তু আমরা সারাদিন দেখো সকাল বেগে যদি তুমি শুরু করো সেই যে বরগত সকালের যে বরগত সকালের যে সময়, সেটা কিন্তু যেতটুকু তুমি কাজ করতে পারবা সকালের 1 ঘন্টার কাজ তুমি সারা রাত ভরে কাজ করে সেটা তুমি ফিল আপ করতে পারবে না। দেখো সেভাবে কিন্তু আমরা সেই জীবন যাপনটা করতাম, আমরা ন্যাচারাল ইউটিলাইজেশন করতাম। কিন্তু এখন দেখো আমরা কি হচ্ছে, আস্তে আস্তে যখন আমাদের সেই এনভায়রনমেন্ট বা সেটা আমরা যখন আমরা করলাম, ঘরে ঘরে বিদ্যুৎ নিয়ে আসলাম, এখন তো বিদ্যুৎটা উৎপাদন হয় ঠিকই, কিন্তু আমার চোখের সামনে তো আর সেটা তোমার তোমার কনজিউম হয় না। তেল যখন যেখানে তোমার কনজাম্পশন হয় সেটা তোমার সেই কি বলে তোমার হলো পাওয়ার প্ল্যান্টে, সেখানে তোমার তেল পুড়তেছে, তারা তাদের মাথায় কনসার্ন যে আমার তেল কিনে নিয়ে আসতে হবে, দেশে তেলের মজুত নেই। আমার চোখের সামনে তো আর তেল পুড়তেছে না। তখন কি করি আমি দেখো, কিন্তু ঠিক সেই রাত 1টা 2টা 3টা 4টা যতই বেজে যাক আমার কিন্তু ভিতরে সেই ফিলিংসটা আসে না। তখন আমি কি করতেছি, আমি সেইভাবে তোমার রাত জাগতেছি। আবার দেখো সেটা কিভাবে হচ্ছে, আমি রাত জেগে 2টার সময় আমি ঘুমাই, আমার সকাল শুরু হয় 10টার সময়, আমার সকাল শুরু হলো 11টার সময় 12টার সময়। আলটিমেটলি দেখো আমরা কি করতেছি, আমরা কিন্তু সেই যে এনভায়রনমেন্টে আমরা অনেক বলতেছি কিন্তু সেই এনভায়রনমেন্টটাকে আলটিমেটলি কিন্তু আমাদের কর্মকাণ্ডেই আমরা ধ্বংস করতেছি, সেইভাবে আমরা করতেছি। তো এই যে যে বিষয়গুলা এইগুলা যখন আমরা সচেতন হব
এই বিষয়গুলা নিয়ে আমরা যখন নিজেরাই ইনিশিয়েটিভ শুরু করব এবং আমাদের চারপাশে যারা আমাদের সবাইকে আমরা সচেতন করব, দেন কিন্তু আমরা আমাদের পরিবেশ বা সাস্টেনেবল এনভায়রনমেন্ট বা আমাদের পরবর্তী যে জেনারেশন তাদের জন্য কিন্তু আমরা একটা একেবারে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা রেখে যেতে পারবো এবং তারাও সেখানে ইকোসিস্টেমে তারা বেঁচে থাকবে। যাই হোক, আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে। তোমরা যারা অ্যাটেন্ডেন্স সকলেই চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা, যার যে নাম সেই রোলটা দিয়ে দিবা। আর আমাদের সম্মানিত গেস্ট, যদিও আমাদের একটু টেকনিক্যাল সমস্যা ছিল, তারপরও আমি আশা করি যে আমরা আজকে অনেক কিছুই জানতে পারলাম। আর আমি একটু অনুরোধ করব নাইম ভাইকে একটু যদি, যেহেতু একটু সমস্যা ছিল, ওই যদি আমাদেরকে ওই সব ম্যাটেরিয়ালস গুলা একটু শেয়ার করে দিতেন, তাহলে আমরা আরো একটু নিজেরাও পড়ে নিতে পারতাম। সেটা একটু যদি করে দেন। আর আমাদের সকলের পক্ষ থেকে আপনার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে আমরা অনেক কিছুই জানলাম বা জানতে পারলাম। এগুলো আমাদের আসলে অনেক কাজে দিবে। আর আমাদের গোপালগঞ্জে আসবেন, বেড়াতে আসবেন, দাওয়াত থাকলো। ইনশাআল্লাহ ভাই, আমি আসলে দুঃখিত, শুরুতে যেই ডিস্টরশন হয়ে গেছে, আসলে ফ্লোটা শুরুতে একটু ডিস্টরশন হলে ফ্লো নষ্ট হয়ে যায় আসলে। সো যতটা আসলে সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে আর কি আমার পক্ষ থেকে, তারপরে আসলে দুঃখিত। সো আপনারা যদি, আচ্ছা আমি হয়তো বা এই ম্যাটেরিয়ালস দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা হয়তো পড়ে নিতে পারবেন। আর ধন্যবাদ সবাইকে এত রাত পর্যন্ত আসলে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দোয়া করবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই তাহলে দেওয়া শেষ করো। দেওয়া শেষ করলে আমাকে একটু ইনফর্ম করো, তখন আমি লিভ মিটিংটা এন্ড করে দেব। ঠিক আছে? সকলে যখন চ্যাট বক্সে দেওয়া হয়ে যাবে তখন আমাকে একটু জানিও। ঠিক আছে নাইম ভাই, তাহলে আমাদের সকলের পক্ষ থেকে আবারও আপনার জন্য দোয়া রইলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার সবার অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ মনে হচ্ছে। সবার তাহলে আমরা লিভ নেই নাকি? জি স্যার। ঠিক আছে, সবাইকে
অনেক ধন্যবাদ, তোমরা অনেক রাত পর্যন্ত অনেক ধৈর্যের পরিচয় দিছো, থ্যাংক ইউ সো মাচ। আমি মাহাদির কাছে অলরেডি কতগুলো ম্যাটেরিয়ালস দিয়ে দিছি, মাহাদি একটু ফরওয়ার্ড করে দিও, সবাইকে দিয়ে দিও। উনি আসলে খুবই কষ্ট করছে, কিন্তু দেখো স্লাইড গুলা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আসলে অনেক কষ্ট করছে। কিন্তু হয়তোবা তোমার ওই নেট কানেকশন সমস্যা থাকার কারণে হয়তোবা একটু শুরুতে এবং একবারে একটু ডিসরাপশন হয়ে গেলে তখন একটু বিব্রত হয় আর কি। যাই হোক, তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। সালাম আলাইকুম। আর কালকের মিটিং এর জন্য সবাই প্রস্তুত থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।